অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু, পরিষ্কার প্রশ্ন যে আপনি বরাবর বলে আসছেন যে আপনি আদালতেও এটা চ্যালেঞ্জ করেছেন যে আবু সাইদকে গুলির কোনো প্রমাণ পাওয়া যায় নাই, না তার গেঞ্জিতে গুলির ছিদ্র পাওয়া গেছে, না তাকে কোন গুলি করা হয়েছে সেই গুলির কার্তুজটা আদালতে হাজির করা গেছে। তাহলে গুলির দায়ে যে পুলিশ সদস্যদের মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো সেটা কি আসলে আদালতে টিকবে, বা কিসের ভিত্তিতে দিল এই রায় ট্রাইব্যুনাল? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে একটু সময় নিয়ে বললে মনে হয় ভালো হবে। সেটা হলো যে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 যেখান থেকে এই মামলার রায় দেয়া হয়েছে, সেই আদালতে বা ট্রাইব্যুনালে আমি কিন্তু একটা আবেদন দিয়েছিলাম। সেই আবেদনটা হলো যে বাংলাদেশ সরকারের ক্রয় কমিটি একটা আছে, সাধারণত বহির্বিশ্বের যে অস্ত্র বা অন্যান্য যে সকল বিষয় কেনা হয়, সেই ক্রয় কমিটির মাধ্যমে 12 বোর শটগান এবং তার কার্ট্রিজ বা সহজ বাংলায় বলে যে কার্তুজ, যেটা যে কোম্পানির থেকে কেনা হয়েছে যে দেশের, সেটা সেই ডকুমেন্ট হাজির করা হোক, অর্থাৎ কল ফর দেয়া হোক। এই একটা আবেদন দিয়েছিলাম এই উদ্দেশ্যে যে প্রত্যেকটি অস্ত্রের কিন্তু একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন থাকে। ম্যানুফ্যাকচারিং কোম্পানি সাধারণত এই টেকনিক্যাল স্পেসিফিকেশনটা অফার লেটারের সাথে অথবা তাদের কোম্পানির অস্ত্রের কার্যকারিতা এবং তাদের স্পেসিফিকেশন অন্যান্য যেগুলো দেখে মানুষ সাধারণত ক্রয় করে সেগুলো দেয়া হয়ে থাকে। যেমন এই 12 বোর শটগানের আপনি গুগল করলে জানবেন যে রাশিয়া, চায়না, তুরস্ক, মেইনলি তুরস্ক, এটা খুব অল্প মূল্যে ভালো মানের বা কোয়ালিটেটিভ আপনার এই 12 বোর শটগান দেয়া থাকে। এই গত 2025 সালে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট যখন ইন্টারিম গভর্নমেন্ট রান করেছে এদেশে, সেই সময় কিন্তু 17,000 প্লাস 12 বোর শটগান আনসার এবং গ্রাম সরকারের যে বাহিনী আছে তাদের জন্য কেনার জন্য অনুমোদন দেয়া হয়েছে। সেটা হলো বে গ্যালাতাল নামে একটা কোম্পানি আছে তুরস্কের, এটা গুগলে পাওয়া যায়। তাহলে একইভাবে যেহেতু এটা আমাদের দেশে তৈরি হয় না, ধরে নিতে পারি যে যে সকল দেশ 12 বোর শটগান এবং এর কার্তুজ উৎপাদন করে, সেই সকল দেশের থেকে দিদেন গভর্নমেন্ট, অর্থাৎ আবু সাইদ হত্যা মামলার যে 16 জুলাই 2024 হয়েছিল, তার আগে বা সেই সময় যে গভর্নমেন্ট রান করেছিল এই দেশটি, দিদেন আওয়ামী লীগ গভর্নমেন্ট, ডেফিনেটলি সরকারের ক্রয় কমিটির মাধ্যমে তারাও 12 বোর শটগান ক্রয় করেছিলেন। এবং আমি মামলার ইন্টারেস্টিংলি মামলার তদন্তকারী কর্মকর্তাকে আমি কিন্তু একটা প্রশ্ন করেছিলাম যে এই মামলার যে 12 বোর শটগান দুটো জব্দ করেছেন, এর মানে গুলি বা কার্তুজের উৎপাদন উৎস নিয়ে আপনি কোনো ডকুমেন্ট জব্দ করেছেন কিনা, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কোনো ডকুমেন্ট জব্দ করেছেন কিনা। উনি উত্তর দিয়েছেন সহজে এবং সরাসরি যে না, আমি কোনো ডকুমেন্ট জব্দ করিনি। তাহলে যেহেতু উনি এই যে টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং অল আদার রেলিভেন্ট ডকুমেন্টস অফ দ্য 12 বোর শটগান কার্ট্রিজ অ্যান্ড দ্য 12 বোর শটগান পারচেজিং যে ডকুমেন্টস গুলো, এগুলো যেহেতু উনি কোনোটি জব্দ করেননি, তাহলে স্বভাবতই একটা কোশ্চেন এসে যায়, তাহলে এটা দুটো অথরিটির কাছে আছে। অর্থাৎ এটা যেহেতু বাংলাদেশ পুলিশের দুজন সদস্য এখানে অভিযুক্ত, বাংলাদেশ পুলিশের দুজন সদস্য যেহেতু এটাকে ইউজ করে অভিযুক্ত হয়েছেন বলে প্রসিকিউশন কেসে বলা হয়েছে, তাহলে ডেফিনেটলি দিদেন গভর্নমেন্ট এটা পারচেস করে কোথাও না কোথাও থেকে পারচেস করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দিয়েছেন। তাহলে এই ডকুমেন্ট কিন্তু বাংলাদেশ সরকারের সেই ক্রয় কমিটি অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে সংশ্লিষ্ট আইজিপির দপ্তরে কিন্তু এটা আছে। আমি আমার আবেদনে কিন্তু স্পষ্টভাবে বলেছি যে মাননীয় ট্রাইব্যুনাল, ইউ হ্যাভ দ্য অথরিটি টু কল ফর দ্য ডকুমেন্টস, particularly technical specifications of the 12 bore shotguns and its cartridge। এবং তারা কিন্তু এই দুটো সংস্থার যে কোনো একটি মানে আমাদেরকে কিন্তু এই কপিটা দিতে বাধ্য, এবং আপনারা এটা কল ফর করেন, তাহলে এটা বোঝা যাবে যে 12 বোর শটগানের যে কার্ট্রিজ এটা মানুষের ত্বকের জন্য ক্ষতিকর কিনা। যেমন অনেকগুলো জিনিস আমি এই বিষয়ে পড়াশোনা করতে গিয়ে জেনেছি যে 12 বোর শটগানের যে কার্ট্রিজ, এটা তাদের যে এই টেকনিক্যাল স্পেসিফিকেশনে কিন্তু বলা থাকে যে এটা ত্বকের জন্য ক্ষতিকর না। যদি দেখা যায় যে এই 12 বোর শটগান, যেটা যে দুটো 12 বোর শটগান জব্দ করা হয়েছে এই মামলায়, তাদের কার্ট্রিজ যদি মানুষের মানে হিউম্যান বিং এর
ত্বকের জন্য যদি ক্ষতিকর না হয় তাহলে তার দ্বারা তো মানে মানুষ হত্যা হতে পারে না, বা মানুষ মানে অ্যাডভোকেট দুলু, আপনাদের সবসময়ের যুক্তিটা তার মানে এই যে তখন পুলিশ আসলে রাবার বুলেট ছুটছিল, মানে 12 বোর শটগানের গুলিটা হচ্ছে আসলে রাবার বুলেট, এবং রাবার বুলেট দিয়ে যদি ত্বকই ভেদ করতে, মানে ত্বকেও যদি ক্ষতি করা না যায়, তাহলে ওই যে বুক ভেদ করে আবু সাইদের চলে যাওয়ায় আবু সাইদের মৃত্যু হয়েছে, সেটা আপনারা কোনো প্রমাণ পাচ্ছেন না, বা আদালতে কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেনি বলে আপনাদের দাবি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আদালত তো কালকে বলেছেন যে আবু সাইদ ভেবেছিলেন মানুষের সামনে দাঁড়িয়েছেন, কিন্তু তিনি আসলে অমানুষদের সামনে দাঁড়িয়েছেন। এখন আপনার যে দুজন মক্কেল, আমরা তো ওই যে যমুনা টিভির যে ফুটেজ থেকে তারপরে ছবিগুলো একেবারে আইকনিক ছবি হয়ে উঠলো 2024-এর, ওগুলো তো আমাদের চোখে গেঁথে আছে, যে বিভিন্ন দিক থেকে আমরা দেখলাম আবু সাইদ দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন, আর পুলিশের বন্দুক তার দিকে তাক করা। এখন সেই বন্দুকের গুলিতে যদি তিনি না মরে থাকেন, তিনি মারা গেলেন কিভাবে, সেটা কি কোনোভাবে নির্ধারণ করা গেছে আদালতে? ইয়েস, আপনি ভালো একটা প্রশ্ন উঠিয়েছেন। এটাই কিন্তু সাধারণ দৃষ্টিতে যারা আবু সাইদ হত্যা মামলার এই যে ভিডিওটি দেখেছেন, ওই তৎকালীন আন্দোলনের বা প্রোটেস্টিং এর ভিডিওটি, বিভিন্ন আপনি যেটা বলেছেন যে যমুনা টিভি সহ এনটিভি যে ভিডিওটি ওখানে সিস্ট করা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আল জাজিরাতেও একটা 49.55 সেকেন্ডের একটা ভিডিও, প্রায় 50 মিনিটের একটা ভিডিও ওখানে সিজ করা হয়েছে। এখানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, ভেরি ইন্টারেস্টিং, কাইনেটিক এনার্জি বলে একটা এক্সপ্রেশন আছে পদার্থবিদ্যায়। এই কাইনেটিক এনার্জি অনুসারে কোন গুলির গতিপথ মানুষের হিউম্যান বিং এর যে চোখ, এটা কিন্তু দেখতে পায় না। ইভেন পৃথিবীতে এমন কোনো ক্যামেরাও আবিষ্কার হয় নাই যে কোনো গুলির গতিপথ এটাকে ট্র্যাক করে এটাকে ধারণ করতে পারে। তাহলে কি দাঁড়ালো, এটা সিনেমাতে হয়, যে অ্যানিমেশনের ওয়েতে যেটা সিনেমাতে দেখা যায় সেটাই দেখা যায়। তাহলে আমাদের মানুষ কিন্তু কি দেখেছে, আমাদের মানুষ দেখেছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের এক সাইড থেকে পুলিশ ফায়ারিং করতেছে, আরেক সাইডে আবু সাইদ কালো রঙের টি শার্টের একটি গেঞ্জি, যেটা গলা থেকে কোমর পর্যন্ত পরিহিত ছিল, যেটা আমি জেরা করেছি আয়োকে, যে যখন আবু সাইদ দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল, তখন এই যে দেখেন তো আপনারা যে প্রথম আলোর যে রিপোর্টটা প্রসিকিউশন কেসে দাখিল করেছেন, সেই প্রথম আলোর রিপোর্ট অনুসারে গলা থেকে কোমর পর্যন্ত টি শার্টটি পরিহিত ছিল কিনা, আয়ু উত্তর দিয়েছে ইয়েস। তাহলে মানে 12 বোর শটগানের যদি কার্তুজ বা কার্ট্রিজ যদি তার শরীরে ভেদ করে জখম তৈরি করার মতো বা কেভিয়েশন তৈরি করার মতো জখম তৈরি করতে হয়, তাহলে প্রথম যে জিনিসটি ঘটবে সেটা হলো তার ওই যে পরিহিত কালো রঙের টি শার্ট, এটাকে আগে ছিদ্র হতে হবে। যে জিনিসটা আরেকটি আপনি বলেছেন, যেটা না বললেই নয়, সে আপনি কিন্তু বলেছেন যে রাবার বুলেট। না, এখানে কিন্তু দুটো জিনিস আছে। আপনার কোন রিপোর্টে রাবার বুলেটের কথা বলা হয়েছে, কোন রিপোর্টে লেড কার্ট্রিজ বলে, লেড কার্ট্রিজের কথাও বলা হয়েছে। আমি রাবার বুলেটের অংশটাকে এক সাইড একটা ডাইমেনশনে রাখলাম, আমি লেড কার্ট্রিজের অংশেই চলে আসলাম। আমি যে কথাটি বলেছি যে মাননীয় ট্রাইব্যুনালে যে আবেদনটা দিয়েছিলাম, যে এই যে 12 বোর শটগান দুটো জব্দ করা হয়েছে, যেহেতু কার্তুজ বা কার্তুজের কোনো অংশ জব্দ করা হয়নি, তাহলে সংশ্লিষ্ট পুলিশ হেডকোয়ার্টার অথবা সরকারের সংশ্লিষ্ট ক্রয় কমিটির থেকে এই 12 বোর শটগান রিলেটেড পারচেজিং অল ডকুমেন্ট ইনক্লুডিং টেকনিক্যাল স্পেসিফিকেশনটা কলফর করা হোক। তাহলে তখন আমরা বুঝতে পারতাম যে এটা হোয়েদার রাবার বুলেট অর লেড কার্ট্রিজ। এখন আসি, যদি লেড কার্ট্রিজও হয়, আমরা যদি বড়টাই ধরি, লেড কার্ট্রিজ হলে প্রথম কি হবে, লেড কার্ট্রিজ হলে প্রথম তা কোনো লেড কার্ট্রিজ দ্বারা ইনজুর্ড ব্যক্তির শরীরে যে পোশাক থাকবে সেই পোশাক প্রথম ছিদ্র হবে। তাহলে আমাদের এই মামলায় যেটা ঘটেছে সেটা হলো যে আইও একটা তার পরিহিত গেঞ্জির অংশবিশেষ জব্দ করেছে, যে পরিহিত অংশবিশেষটা আবার আদালতে প্রদর্শিত হয়েছে। সেই প্রদর্শিত গেঞ্জির অংশবিশেষ আমি যখন নিজে দেখেছি, দেখে যখন প্রশ্ন করেছি আইওকে যে দেখেন তো এখানে কোনো ছিদ্র আছে কিনা, আইও অনেকক্ষণ দেখে দেখার পর বলছে কোনো ছিদ্র নাই। তাহলে আসেন, ছিদ্র নেই অংশবিশেষ, তাহলে আরেকটা যেহেতু অংশবিশেষ বলেছে গেঞ্জির, তাহলে একটা প্রশ্ন এসে থাকে যে বাকি অংশবিশেষ যেহেতু নাই, তাহলে শরীরে বিদ্ধ হতে পারে। তাহলে শরীরে বিদ্ধ হতে গেলে
ইন্টারন্যাশনাল যতগুলো মেডিকেল সায়েন্সের বই আছে এবং আর্মস রিলেটেড বই আছে, সমস্ত বইয়ে দুটো তথ্য আছে এবং এটা ইন্টারন্যাশনালি ইস্টাবলিশড। সেটা কি? তার মধ্যে একটা বিখ্যাত বই আছে লায়ন্সের মেডিকেল জুরিসপ্রুডেন্স। এই লায়ন্সের মেডিকেল জুরিসপ্রুডেন্সে বলা আছে স্পষ্টভাবে যে কোনো ব্যক্তি যদি ফায়ার আর্মস দ্বারা ইনজুর্ড হয় তাহলে তার শরীরে ম্যান্ডেটরিলি আপনাকে এক্স রে করতে হবে এবং রেডিওস্কোপিক টেস্ট করতে হবে, এবং সেটা হলো বোথ ভিউ, অর্থাৎ তার শরীরের দুপাশ দিয়ে করতে হবে। এই দুটো টেস্ট করলে কি হবে? এই দুটো টেস্ট করলে প্রথমে জানা যাবে যে কার্টিজের যে প্রজেক্টাইলটা এটা ওই ইনজুর্ড ব্যক্তির বা ডেড বডির কোন জায়গায় যায় বিদ্ধ হয়েছে, এবং তার এটাকে বলা হয় গর্ত হবে, তার শরীরে কিন্তু একটা গর্ত হবে, এটাকে বলা হয় টেম্পোরারি কেভিয়েশন। তাহলে এটা কোন জায়গায় টেম্পোরারি কেভিয়েশন হচ্ছে সেটা লোকেট করা যাবে। তারপরে আসেন আরেকটা প্রশ্ন, যে মেডিকেল সায়েন্সে বলছে ওই বইয়ের যে যদি দেখা যায় যে প্রজেক্টাইলটি বা কার্টিজটি শরীরকে বিদ্ধ করে ওই কেভিয়েশন করে বাহির হয়ে, মানে শরীর বিদ্ধ হয়ে বাহির হয়ে গেছে চিত্র হয়ে, তারপরও কিন্তু ওই কার্টিজের একটা পার্টিকলস বা অণু পরিমাণ কিন্তু ওই মানুষের হিউম্যান যে অংশে কেভিয়েশন হয়েছে বা যেদিক দিয়ে ছিদ্র হয়ে ঢুকেছে ওখানে কিন্তু মাংসের সহিত থেকে যাবে, সেটাও কিন্তু আপনার রেডিওস্কোপিক টেস্ট দ্বারা এটা প্রমাণিত হইবে। আমি যখন মাননীয় ট্রাইব্যুনালে এই আর্গুমেন্টটা করেছিলাম তখন প্রসিকিউশনের পক্ষে ওখানকার একজন ডেপুটি, মানে একজন প্রসিকিউটর আছেন ইকুইভ্যালেন্ট টু ডেপুটি অ্যাটর্নি জেনারেল মর্যাদার মিস্টার মিজানুর রহমান। উনি কিন্তু আদালতে কনক্লুশন যখন ওনাদের পক্ষ থেকে রিটেন আর্গুমেন্ট বা রিটেন সাম আপ করা হয় তখন কিন্তু উনি একটা জিনিস অ্যাডমিট করেছেন এইভাবে যে এটা ট্রাইব্যুনালের এই আর্গুমেন্ট যে দুই পক্ষে যেটা হয়েছে রিটেন সাম আপ এর মৌখিক যুক্তিতর্ক, এটা এখনো কল ফর করলে any authority, particularly the Honorable Appellate Division at the time of hearing, can see these statement, যেটা আমি এখন বলতেছি সেটা কি? সেটা হলো যে মিস্টার মিজানুর রহমান আর্গুমেন্টের ওই সময় বলেছেন যে মাননীয় ট্রাইব্যুনাল, আমি এই আর্গুমেন্টটা শোনার পরে যে আমার এই যে মেডিকেল, মানে লায়ন্সের মেডিকেল থেকে যে এই যে রেডিওস্কোপিক টেস্ট এবং এক্স রে এক্সামিনেশন করলে গুলির যে মানে কেভিয়েশন অর্থাৎ টেম্পোরারি কেভিয়েশন হিউম্যান বডিতে যেটা হয় এবং গুলির যে অনুবিশেষ বা তার যে প্রজেক্টাইলের যে মানে কোন জায়গায় যে বিদ্ধ করেছে এটা লোকেট করা যায়, এই বিষয়ে উনি দুইজন ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলেন এবং দুইজন ডাক্তারে আমার এই আর্গুমেন্টটা সঠিক বলেছেন যে এটা সঠিক। তখন এটা কিন্তু উনি ওপেনলি ট্রাইব্যুনালে এডমিট করেছেন যে মাননীয় ট্রাইব্যুনাল এই আর্গুমেন্টটা সঠিক। তাহলে একটা প্রশ্ন এসে যায় মানে পরিষ্কারভাবে যে একদিকে আমরা দেখতেছি যে টেকনিক্যাল স্পেসিফিকেশন রিলেটেড যে ডকুমেন্ট সেটা কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু, তার মানে আবু সাইদের মৃতদেহে এক্স-রে করে বা ময়না তদন্তের সময় কোনো গুলির কোনো মানে চিহ্ন পাওয়া যায় নাই, এটাই আপনি বলতে চাইছেন? কোনো রিপোর্টে আসে না এগুলির চিহ্ন? নো, বিষয়টা হলো দেখেন, আবু সাইদের ডেড বডির ময়নাতদন্ত হয়েছে কিন্তু এক্স-রে করা হয় নাই এবং আপনার রেডিওস্কোপিক টেস্ট করা হয় নাই। এখন একটা প্রশ্ন আসতে পারে, ময়নাতদন্ত সুরতহাল এগুলোতে কি গুলির ছিদ্রের কথা আছে? নো, নেই, গুলির ছিদ্রের কথা নেই। ময়নাতদন্তে আপনার 5টা ময়নাতদন্তের মধ্যে মানে যেহেতু 3-4টা কাটা একটার মধ্যে বলেছেন যে ফায়ার আর্মস রিলেটেড আপনার ইনজুরির কথা বলা আছে, কিন্তু যেহেতু মানে আপনার এক্স-রে করা হয় নাই এবং রেডিওস্কোপিক টেস্ট করা হয় নাই এবং তার শরীরের কোথায় মানে কেভিয়েশনটা হয়েছে সেটারও কিন্তু লোকেশন নাই আপনার ময়নাতদন্তে, ফলে যেটা দাঁড়ালো তার এই যে গুলির কার্তুজ বা এই যে 12 বোর শটগানের যে কার্তুজ বা কার্ট্রিজ এর যে অংশবিশেষ এর কোনো অস্তিত্ব কিন্তু প্রমাণিত করতে পারেননি প্রসিকিউশন। এখন একটা বিষয় এসে যায়, প্রসিকিউশন এই আর্গুমেন্টটা করেছিলেন যে মাননীয় ট্রাইব্যুনালে যে সেই সময় যেহেতু যে গভর্নমেন্টের এগেনস্টে আন্দোলন করা হয়েছিল সেই গভর্নমেন্ট ছিল ফ্যাসিস্ট গভর্নমেন্ট এবং সেই ফ্যাসিস্ট গভর্নমেন্টের রেজিমে এই ডাক্তারকে মানে এগুলো করতে দেওয়া হয় নাই। তখন আমি আর্গুমেন্ট করেছিলাম ডাক্তার কি তার জবানবন্দিতে কখনো এই কথা বলেছে যে হি হ্যাড বিন প্রিভেন্টেড ফ্রম
making X-ray examination and making radioscopic test? Answer is no. Doctor has not said any statement regarding this point যে he had been prevented. Rather, ডক্টর কি বলেছেন, উনি ডেড বডির অটোপসি করেছেন, অর্থাৎ সুরথাল মানে পোস্টমর্টেম করেছেন। তাহলে যে ডাক্তার পোস্টমর্টেম করতে পারেন সেই ডাক্তার এক্স-রে এবং রেডিওস্কোপিক টেস্ট করতেও তার বাধা ছিল না। তার মানে হলো এই ডক্টর হয় ইগনোরেন্টলি করেননি, অথবা উনি মানে ওনার এই অভিজ্ঞতা নাই। এবং আমাদের দেশে কিন্তু এটা অতি সত্য যে আমাদের দেশে ডেড বডির, ফায়ার আর্ম ইনজুর্ড ডেড বডির কিন্তু অধিকাংশ ডক্টর কিন্তু ইয়ে করেন না, আপনার ওই যে এক্স-রে এবং আপনার রেডিওস্কোপিক টেস্ট করেন না। কিন্তু অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু, আমি যদি একদম সাধারণ মানুষের ভাষায় বুঝি যে সুরথালটা কি, সুরথাল তো হচ্ছে ময়নাতদন্তের চেয়েও মানে প্রথম যখন মৃতদেহটা পাওয়া গেল তার কি মানে কি অবস্থায় পাওয়া গেল সে সম্পর্কে একটা রিপোর্ট থাকা উচিত। সেখানেও তো বুকে পিঠে ছিদ্রর কথা থাকা উচিত যদি বন্দুকের গুলিতে মৃত্যু হয়ে থাকে। এবং এই ট্রাইব্যুনালে যখন আবু সাঈদের পিতা জবানবন্দি দিতে গেলেন তখন কিন্তু তিনি গিয়ে বলে এলেন যে তিনি যখন গভীর রাতে তার পুত্রের লাশটা পেয়েছিলেন তখন তার মনে আছে, তিনিও কিন্তু কোনো ছিদ্রের কথা, বুকে পিঠে ছিদ্রের কথা বললেন না, এবং তিনি বললেন তার মনে আছে যে তার পুত্রের মাথার পেছন থেকে তখনও গলগল করে একরকমের রক্ত পড়ছিল এবং পেছনে তিনি আঘাতের চিহ্ন দেখেছেন মাথার পেছনে। মানে বুকে পিঠে ছিদ্র নাই, তাহলে গুলিটা কোথা দিয়ে ঢুকে কোথায় বের হলো? গেঞ্জিতেও নাই, মানে এটা হলোটা কি? শোনেন, আপনি ভালো বলেছেন। এই সুরথালটা হলো সাধারণত একজন অ্যাসাইন্ড পুলিশ অফিসার সাধারণত সুরথাল রিপোর্ট করেন। সুরথাল রিপোর্ট অনুসারে আবু সাঈদের মৃত্যুর কারণ কিন্তু সুরথাল রিপোর্টে লেখা আছে যে হেড ইনজুরি। এখন হেড ইনজুরি আমাদের আল জাজিরার যে 49.55 অর্থাৎ প্রায় 50 মিনিটের যে ভিডিও রেকর্ডটা এই ট্রাইব্যুনালে এই মামলায় উপস্থাপন করেছেন প্রসিকিউশন, খেয়াল করবেন প্রসিকিউশন কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, প্রসিকিউশন কিন্তু প্রথমে এই রিপোর্টটি দাখিল করেননি। আমি আসামিদের পক্ষ থেকে এই রিপোর্টটি কিন্তু পেন ড্রাইভে মানে ডিফেন্স ম্যাটেরিয়াল হিসেবে দাখিল করি। দাখিল করার পর প্রসিকিউশন দেখলেন যেহেতু এটা ডিফেন্স ম্যাটেরিয়াল থেকে দাখিল করেছে উনি তো হয়তো বেশি বেনিফিট পাবে, পরে উনি একটা সাপ্লিমেন্টারি ফর্মাল চার্জ যোগ মানে দাখিল করে এই রিপোর্টটাও দাখিল করলেন। তা আমার উদ্দেশ্য ক্লিয়ার, আমি পেয়ে গেছি ডকুমেন্ট। আমি তখন এই ডকুমেন্টটা উন্মুক্ত আদালতে এর ভিডিও চালিয়ে সম্ভবত 10 মিনিটে এই ভিডিওর আমি দেখাইলাম যে আয়োকে জিজ্ঞাসা করলাম, দেখেন তো কতজন পুলিশ অফিসার বা কতজন পুলিশ সদস্য আবু সাঈদ চৌধুরীকে এনসার্কেল করে পিটাচ্ছে। তখন উনি বললেন যে গুনে বললেন যে 6 জন। তখন আমি জিজ্ঞাসা করলাম যে এই 6 জনের মধ্যে আপনি তদন্ত রিপোর্টে কতজনকে মানে ইনক্লুড করেছেন বা মেনশন করেছেন? তখন উনি বললেন যে 1 জন। তার বাকি 5 জনকে কিন্তু উনি করতে পারলেন না। এটা একটা সাইড, তার মানে তদন্ত রিপোর্ট এখানে ডিফেক্টিভ রয়ে গেল স্টিল নাও। আরেকটা যে পয়েন্ট আপনি বলেছেন যে ওনার তাহলে মানে গুলির তো আমরা কোনো প্রমাণ পাইনি, প্রসিকিউশনও দেখাতে পারেননি, গেঞ্জিতে ছিদ্র নাই প্লাস বডিতে কোনো কেভিয়েশন অথবা গুলির অস্তিত্বের প্রমাণের কোনো ডকুমেন্ট মানে আলামত নাই। তাহলে এই যে 6 জন পুলিশ যখন মারলেন, এই যে ডাক্তার ইনি আবার পোস্টমর্টেম করে জবানবন্দি দিয়েছেন উনি কিন্তু এই হেড ইনজুরির একটা ইনজুরির কথা বলেছেন। সেই ইনজুরিটা কি? উনি বলেছেন পেনিট্রেটেড অন দা প্যারাইটো অক্সিপাইটাল রিজন। আপনি খেয়াল করেন, খুব ভাইটাল টার্মিনোলজি। প্যারাইটো অক্সিপাইটাল রিজন হলো মাথার মধ্যভাগ এবং পিছনের দিকে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম একটা ওনার এই ইংরেজি ওপিনিয়নের কারণে আমি ইংরেজিতে কোশ্চেনটা করেছি যে ডু ইউ এগ্রি দ্যাট প্যারাইটো অক্সিপাইটাল রিজন ইজ এ ক্রিটিক্যাল এরিয়া অফ দ্য হিউম্যান ব্রেইন হোয়ার লবস আর ফিউজড? তখন ডক্টর এডমিট করেছেন ইয়েস। তার মানে কি দাঁড়ালো? একজন ব্যক্তি বা মানুষের সবচেয়ে ভাইটাল অর্গান হলো হেড, সেই হেডের সবচেয়ে ভাইটাল অর্গান হলো ব্রেইন, সেই ব্রেনের সবচেয়ে ক্রিটিক্যাল এরিয়া হলো প্যারাইটো অক্সিপাইটাল রিজন। তাহলে সেই জায়গায় কিন্তু 6 জন পুলিশ যখন লাঠিচার্জ করেছে সেই 6 জন পুলিশের লাঠিচার্জের কারণে কিন্তু
পেনিট্রেটেড ওন্ড হয়েছে, যে ওন্ডের কারণে আবু সাইদ যখন তর্কিত ঘটনাস্থলে যেখানে গিয়ে উনি দাঁড়িয়েছিলেন সেখানে কিন্তু দুই হাত দিয়ে প্রসারিত করার আগে যখন হেঁটে গিয়েছিলেন তখন ওই আল জাজিরার ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে রক্ত বেয়ে বেয়ে তার ঘাড় পর্যন্ত পড়তেছে, যে রক্তটির কথা আবু সাইদের পিতা যখন জবানবন্দি দিয়েছিলেন, এবং সেটাও আমার জেরাতে আমি যখন প্রশ্ন করেছি যে রক্ত কোথায় দেখেছিলেন তখন উনি বলেছিলেন যে মাথার পিছনে, অর্থাৎ গোসল করার আগেও উনি মাথার পিছনে রক্ত দেখেছেন, আর কোথাও উনি রক্ত দেখার কথা বলেন নাই। এগুলো তো আপনার অন ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো মানে এই এভিডেন্সের বেসিসে অ্যাডভোকেট দুলু, খুব মানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই আলোচনাটা এসে গেল সেখান থেকে যে ওই 5 জন পুলিশ অফিসারকে ট্রাইব্যুনাল বাদ দিয়ে দিল কেন? এখন যখন তাজুল ইসলামের ট্রাইব্যুনাল তার প্রসিকিউশন টিমের বিষয়ে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা থেকে নানা মামলায় এই অভিযোগ আসছে যে যারা ঘটনা ঘটিয়েছে তাদের কাছ থেকে টাকার বস্তা এসেছে, তাদের সঙ্গে নানা রকম যোগসাজশ, সে আসলদের নাম না দিয়ে অন্যদের নাম ঢোকানো হয়েছে, তাহলে আবু সাইদ হত্যা মামলায়ও কি মানে এটা একটা কারণ কিনা যে ওই 5 জন যারা পেটালো বেধড়ক আবু সাইদকে, এবং যেখান থেকে ইনজুরি হয়ে থাকতে পারে বলে এখন যুক্তিসঙ্গতভাবে ধারণা করা যায়, তাদের নাম তদন্তকারী কর্মকর্তারা ঢোকালো না? কারণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদের সহপাঠীদের তো বরাবরের আপত্তি ছিল যে তদন্তকারী মানে দল রংপুর না গিয়ে ঢাকা বসে তদন্ত প্রতিবেদন দিয়েছে। আবু সাইদের পরিবারও কিন্তু সহপাঠীদের সেই মানববন্ধনে একসময় যোগ দিয়েছিল। এটা কি একটা কোনো এ ধরনের কোনো সন্দেহ আছে কিনা? আচ্ছা, আপনার প্রশ্নের 3টে পার্ট। প্রথম পার্টে আমার একটু অবজেকশন আছে। আপনি বলেছেন যে মিস্টার দিদেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের আদালত, এটা আসলে বলা যাবে না। আইনগতভাবে এটা আমি বলতে পারি না একজন আইনের ছাত্র হিসেবে এবং একজন ডিফেন্ডিং লয়ার হিসেবে। হাউএভার, দ্বিতীয় পার্ট হলো আপনি যেটা এনেছেন সে পার্টটি হলো রিলেটিং টু দ্য করাপশন অফ দ্য প্রসিকিউশন টিম। এই ম্যাটারটাও কিন্তু সাবজেক্ট টু ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন বাই দ্য কনসার্ন অথরিটি including the Anti-Corruption Commission matter. This may be the subject matter of the inquiry internally by the chief prosecutor, the person who is holding the chief prosecuting post, Mr. Aminul Islam, and others. They can do this at the same time. SEC has the authority. Okay, the SEC ro একটা ইয়া আছে, আপনার জুরিসডিকশন আছে এই ম্যাটারটা তদন্ত করার। এসিসি এখানে তদন্ত করে দেখতে পারে যে এই ধরনের কোনো অভিযোগের সারবস্তু আছে কিনা। যদি থাকে, ইন অ্যাকর্ডিংস উইথ ল দে শুড বি ট্রিটেড অ্যান্ড দে শুড বি আন্ডার দ্য প্রসেস অফ ল। এখন আসেন আরেকটা বিষয়, থার্ড পার্ট আপনার প্রশ্নের, সেটা হলো যে আপনি বলেছেন যে আবু সাইদের সহপাঠী এবং তার পিতামাতা বা পরিবার থেকেও কিন্তু এই বিষয়ে, এই তদন্ত বিষয়ে কিন্তু তারা ইয়া করেছেন, মানে সংক্ষুব্ধতা দেখিয়েছেন। এটা কিন্তু সত্য। এই আবু সাইদের পরিবার অথবা তার যে সহপাঠীরা যে সংক্ষুব্ধতা দেখিয়েছেন মিডিয়ার মাধ্যমে আমিও জানতে পেরেছি, এটারও হতে পারে এটা একটা কারণ। আমার ধারণা যে এই যে 6 জন পুলিশ পিটালেন তার মধ্যে 5 জন পুলিশ কিন্তু ইনক্লুশন হলো না। এই যে 5 জন পুলিশ ইনক্লুশন হলো না, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে, যে ভিডিওটা জব্দ হয়েছে এবং যে ভিডিওটা ট্রাইব্যুনালে দাখিল হয়েছে, যে ভিডিওটা ট্রাইব্যুনালে এক্সিবিট হয়েছে, এক্সিবিট হওয়ার পর সেটা কিন্তু এভিডেন্সের মানে মানদণ্ডে কিন্তু এভিডেন্স আকারে এটা গণ্য হয়েছে। তাহলে সেখানেই কিন্তু আমরা জানতে পারতেছি যে 5 জন পুলিশ সদস্যকে ইনক্লুড করা হয়নি। তা স্বভাবতই একজন কিন্তু ভিকটিম। আমিও আমার যদি ভাই হিসাবে আবু সাইদ হতো তাহলে আই শুড হ্যাভ রিয়াক্টেড যে এই ইনভেস্টিগেশন, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা যে রিপোর্টটা করেছেন ফর্মাল চার্জের নামে, এটা ডিফেক্টিভ এবং এটা আরো ফার্দার ইনভেস্টিগেশন হওয়া উচিত ফর দ্য প্রপার জাস্টিস। আপনি আরেকটা যে পয়েন্টটা তুললেন, মানে সেভাবে আসলে কখনো চিন্তা করি নাই যে আমরা দেখেছি বটে টেলিভিশনের ভিডিও চিত্রে, পত্রিকায় সেই টেলিভিশন চিত্র থেকে তোলা স্থির চিত্রে যে পুলিশ বন্দুক তাক করে আছে আবু সাইদের দিকে, কিন্তু গুলিটা বেরিয়ে তার বুক ভেদ করে গেল কি গেল না সেটা তো আসলে ছবিতে ধরা পড়া সম্ভব না। আপনি কাইনেটিক গতির কথা বলেছেন, মানে এর মানে তার মানে কি এমন কিছু ঘটে থাকতে পারে যে একটা আসলে
যেই বিষয়টা মানে এমন একটা বয়ান ওই ছবির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হলো যে পুলিশ এতটাই অমানুষ, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক কাল তার বিচারের রায়েও বলেছেন, যে পুলিশ এতটাই অমানুষ যে একজন তরুণ তিনি হাত প্রসারিত করে দাঁড়িয়েছেন আর পুলিশ সরাসরি তার বুক ভেদ করে গুলি করেছেন। এই চিত্রটা একরকম তুলে ধরা হলো আমাদের সামনে এবং সেটাতে সারা বাংলাদেশ একরকম ফুঁসে উঠলো বলেই কি এখন গুলির বিচারই করে দেখাতে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে। আচ্ছা, আপনি একটা বিষয় ভালো ইন্ডিকেটেড করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আমি জানি না গুলির বিষয়টি চার্জ অনুসারে কিভাবে ফাইন্ডিংস দিয়েছে, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানে শুধুমাত্র সাবস্ট্যান্স অফ দ্য ফাইন্ডিংস ইন পার্ট পড়ে শুনিয়েছেন বাংলায়, যদিও রায়টা লেখা হয়েছে ইংরেজিতে, আর অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্টটা পড়ে শোনাইছেন। এইটা যদি এমন হয় যে সিনারিও প্ল্যানিংটা এরকম যে যদি ফাইন্ডিংস এরকম আসে যে 12 বোর শটগানের গুলির কারণে মারা গিয়ে থাকে, আর যদি দেখা যায় যে অনারেবল এপিলেট ডিভিশনে আপিল করার পরে কোনো কারণে এপিলেট ডিভিশন যদি এর প্রয়োজনীয়তা অনুভব করে সেই 12 বোর শটগানের যে টেকনিক্যাল স্পেসিফিকেশনের যে ডকুমেন্টটা যদি এনে এটা আপিলটা নিষ্পত্তি করতে চান অথবা করেন, এবং তখন যদি দেখা যায় যে 12 বোর শটগানের যে মানে কার্টিজ এটা নন হ্যাজার্ডাস ফর দ্য হিউম্যান বডি, ইভেন ফর দ্য হিউম্যান স্কিন, তাহলে একটা কোশ্চেন এসে যাবে যে এই যে ফাইন্ডিংস অফ দ্য অনারেবল ট্রাইব্যুনাল তাহলে কোশ্চেনেবল হবে, এবং সেটা অনারেবল এপিলেট ডিভিশনে তখন এটা কিন্তু স্যাটিসফাইড হওয়ার মতো অবস্থায় যেতে পারে। আমি বললাম এই কারণে অনারেবল এপিলেট ডিভিশন উইল টেক দ্য ডিসিশন, দ্যাটস ওয়াই। অ্যানাদার একটা ডাইমেনশন আসবে, প্লিজ এইটা একটু খুবই ইম্পর্টেন্ট। অ্যানাদার একটা ডাইমেনশন, যদি দেখা যায় যে এইটার রিভার্স হয়, মানে ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত যদি এইভাবে নেন যে 12 বোর শটগানের কার্তুজে তার এই ইনজুরি হয়েছে এবং তার ফলে তার মৃত্যু হয়েছে, তাহলে যদি ওই টেকনিক্যাল স্পেসিফিকেশন অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কোম্পানির যদি টেকনিক্যাল স্পেসিফিকেশনে যদি বলা থাকে যে নন হ্যাজার্ডাস, তারপরে হ্যাজার্ডাস হলো এবং মৃত্যু হয়, তাহলে ওই কোম্পানির বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট ক্যান সু। ফর এক্সাম্পল, এটা যদি হয়ে থাকে তুরস্কের কোনো কোম্পানি, যেমন এই মিস্টার ইউনুস ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে গালাতাল যে কোম্পানি থেকে 17,000 প্লাস 12 বোর শটগান ক্রয়ের যে অনুমোদন দিয়েছে, তা এখন তৎকালীন আওয়ামী লীগ সরকার যে কোম্পানির থেকে এই 12 বোর শটগান এবং এর কার্টিজ কিনেছেন, তাদের যদি টেকনিক্যাল স্পেসিফিকেশনে নন হ্যাজার্ডাস থাকে এবং তারপরেও যদি এই ধরনের ক্ষতি হয়, তাহলে যিনি ইউজ করলেন, ইউজ করার আগে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের অ্যাসিউরেন্স দিলেন যে নন হ্যাজার্ডাস, তারপরেও হ্যাজার্ডাস হলো, তাহলে দ্যাট কোম্পানি উইল অলসো বি রেসপন্সিবল ফর কম্পেনসেটিং, and that company can be sued in Bangladesh, and that can be happened at the time of মানে future consideration after analysis the judgment. এমনকি আন্তর্জাতিকভাবে তাদেরকে চ্যালেঞ্জ করা সম্ভব হওয়া উচিত, যেহেতু আন্তর্জাতিক বাজারে তারা সেই কার্তুজ বিক্রি করছেন, মানে শরীরে ঢুকবে না সেই গ্যারান্টি দিয়ে। আজিজুর রহমান দুলু, আমার শেষ প্রশ্ন, যে এই রায়ে দেখা যাচ্ছে যে আপনি তো একেবারে তাদের আইনজীবী যে দুজন মৃত্যুদণ্ড পেলেন, যারা কিনা করেছিলেন বন্দুক আবু সাইদের দিকে, সেই দুজন পুলিশ কনস্টেবলের এবং এএসআই এর আপনি আইনজীবী, কিন্তু মানে এই রায়ে কিন্তু রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী, ছাত্রলীগের নেতৃবৃন্দ, রংপুরের, এদেরকেও বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, এবং এমনকি আমি দেখছিলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এক শিক্ষক, এরকম নানা শিক্ষকের নামও দেখছিলাম। মানে এই যে সকলকে এরকম একটা ফৌজদারি হত্যা মামলায় আদালত অবশ্য বলেছে যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, রাজনৈতিক নির্যাতন, প্ররোচনা, এসব কারণে শাস্তি দিয়ে দেওয়া হয়েছে। এটা কি আসলে সম্ভব? একটি মানে হত্যার পেছনে উপাচার্যের প্ররোচনা বা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, গণিতের শিক্ষকের অংশগ্রহণ ছিল কিনা, কোন কোন ছাত্রলীগ নেতা সে সময় ঘটনাস্থলে ছিলেন, তারা কিভাবে জড়িত ছিলেন, সেসব কি ভালোভাবে প্রমাণিত হয়েছে এই আদালতে? আচ্ছা, এই বিষয়ে প্রথম একটা বিষয় কারেকশন করে নেই। আমি
একজন এএসআই, একজন কনস্টেবল, যাদের দুইজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 4টে চার্জ থেকে খালাস দেওয়া হয়েছে, একটা চার্জে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অর্থাৎ 5টা চার্জের মধ্যে 4টাতে সাকসেসফুলি ইনোসেন্ট প্রমাণ করা গেছে। আর আরো একজন আসামির আমি আইনজীবী হয়েছি লাস্টলি, সেটা হলো 29 নম্বর আসামি আনোয়ার পারভেজ আপেল। তাকে কিন্তু খালাস দেওয়া হয়েছে একটা চার্জে শুধুমাত্র তার হাজতবাসকে সাজা হিসেবে গণ্য করে, বাকি অন্যান্য সবগুলোকে খালাস দেওয়া হয়েছে। মানে তিনি বোধহয় প্রক্টর অফিসের কর্মচারী ছিলেন। প্রক্টর অফিসের কর্মচারী ছিলেন, রাইট। এখন আসি সুপারিয়র রেসপন্সিবিলিটি, যে কথাটি বলেছেন যে ফর দ্য ম্যাটার অফ প্রক্টর অ্যান্ড ভাইস চ্যান্সেলর অ্যান্ড আদার টিচার্স, তাদের ক্ষেত্রে আসলে যে বিষয়টি আমার কাছে প্রতীয়মান হয়েছে, আমি অ্যাট দ্য টাইম অফ ক্রসিং অন বিহাফ অফ আপেল, এই যে বা আদার 2 পুলিশ অফিসার্স, কনস্টেবল অ্যান্ড দ্য এএসআই, তাদের যেটা আমি এই যে সুপারিয়র কমান্ড রেসপন্সিবিলিটির যে পার্টটি আমি জেরা করেছি, আমার যেটুকু জেরা করেছি সেই নিরিখে বলছি যে কি বলে তারা এই কমিউনিকেশন করেছে এই দুইজন এএসআই কে, তখন কিন্তু আইও কোনো উত্তর দিতে পারেন নাই। তখন আমি বলেছি যে আরেকটা ইন্টারেস্টিংলি বলেছি যে আপনি তো এই দুইজন, একজন এএসআই এবং একজন কনস্টেবলের সিডিআর উঠাইছেন। সিডিআর মানে কল ডিটেলস রেকর্ড, মানে তার মোবাইলের। আপনি বলেন তো তার মোবাইলে কোনো মেসেজ অথবা কোনো কল অথবা অন্য কোনো কমিউনিকেটিভ কোনো ভাষা এই সুপারিয়র রেসপন্সিবিলিটি যে পুলিশ অফিসারদের নিকট থেকে তাদের কাছে পৌঁছেছে কিনা বা তাদের মোবাইলে পেয়েছেন কিনা? উত্তর উনি দিয়েছেন যে উনি না। তার মানে কি দাঁড়ালো, আমি যে অংশে এটা জেরা করেছি সেই অংশে কিন্তু সুপারিয়র রেসপন্সিবিলিটির যে কমান্ড রেসপন্সিবিলিটি, যে তাদের যে কমান্ড করার যে মেসেজ অথবা আপনার সাইফারিং কোড হতে পারে, তখন তারা ডিসাইফারিং করে জানতে পারে, অর্থাৎ সাংকেতিক কোনো চিহ্ন হতে পারে, এই ধরনের কোনো কিছুই কিন্তু তাদের মোবাইলে কমিউনিকেটেড হয়নি। সুতরাং এই নিরিখে আমি যে জেরাটা করেছি সেই নিরিখে বলতে পারি যে এইটা আমি আমাদের আর্গুমেন্টেও আমি বলেছি যে ওই অংশটা আসে নাই, সম্ভবত সে কারণেই। এবং এই যে আমাদের যে আপেল, যে 29 নম্বর আসামি আমার, তাকে কিন্তু খালাস দিয়েছে এবং পুলিশকে কিন্তু এখানে আমার যে দুইজন পুলিশ অফিসার, খেয়াল করেন, যাদেরকে একটা চার্জে মাত্র মৃত্যুদণ্ড দিয়েছে, তাদের কিন্তু সুপারিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অধীনেও ছিল। বাকি যে 4টে চার্জ থেকে কিন্তু খালাস দিয়েছে। তাহলে বাকি 4টে চার্জের সাথে রিলেটিং টু কি ছিল? ওই যে আপনার কমান্ড রেসপন্সিবিলিটির কমান্ড তো যারা উপর থেকে করে তারা কমান্ড রেসপন্সিবিলিটি, সেই কমান্ডটা কিন্তু কমিউনিকেশন হয়। পুলিশের কনস্টেবলের কাছে কমান্ড রেসপন্সিবিলিটি কি, সেটা একটা প্রশ্ন। আর পুলিশের কর্মকর্তার উপরে উপাচার্য কি করে কমান্ড রেসপন্সিবিলিটি প্র্যাকটিস করলেন, কিংবা প্রক্টর অফিসের কর্মচারী? তদন্তকারীরা কি যুক্তি দিয়েছিল তদন্ত প্রতিবেদনে, মানে বিস্ময়কর বটে। না, ওই পার্টটা যেহেতু মানে ওনারা পলাতক আসামি হিসেবে ওনাদের কিন্তু স্টেট ডিফেন্স লয়ার নিযুক্ত হয়েছেন। তাই স্টেট ডিফেন্স লয়ার কনসার্ন ওনারাই এই বিষয়টা ভালো বলতে পারবেন, কারণ ওই পার্টটা ওনারাই জেরা করেছেন। আমি যে পার্টটা একটু শেষ করতে চেয়েছিলাম সেটা হলো যে সুপারিয়র কমান্ড রেসপন্সিবিলিটি কিন্তু পুলিশেরও ওখানে আসামি ছিল। যেমন ধরেন রংপুর কমিশনার পুলিশের, তাই ওনারা বা আইজিপি, তারা যে কমান্ডটা করলেন সেই কমান্ডটা তো তারা সুপারিয়র রেসপন্সিবল হয়ে কমান্ড করেছেন, আর এটা ইউটিলাইজ করতে হবে বা অ্যাক্টেড আপন করতে হবে কিন্তু বাই দ্য পারসন হু হ্যাজ ফায়ার্ড দ্য গান অ্যালেজলি। তো এখন আমাদের যে দুইজন পুলিশ অফিসার, যে একজন কনস্টেবল একজন এএসআই, তাদের মোবাইলে এই ধরনের কোনো কমিউনিকেশন না পাওয়ার অর্থ হলো অ্যাবসেন্স অফ কমিউনিকেশন। অ্যাবসেন্স অফ কমিউনিকেশন মিনস অ্যাবসেন্স অফ সুপারিয়র রেসপন্সিবিলিটির বেসডে যে ডিরেকশন দেয়া হয় বা নির্দেশ দেয়া হয়, তাহলে এইটা আমি পাই নাই। ফলে তারা কিন্তু এখান থেকে নির্দোষ প্রমাণিত হয়েছে। একটা জায়গা রয়ে গেছে, সে জায়গাটা অলরেডি আলোচনা করেছি, যে আমাদের মানে ফায়ার আর্মসের ইনজুরি অথবা মৃত ব্যক্তির ক্ষেত্রে যে ধরনের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যে মানে এভিডেন্স গুলো দাঁড় করাতে হয়, পার্টিকুলারলি এক্স রে এক্সামিনেশন এবং রেডিওস্কোপিক টেস্ট করে, সেটা এই মামলায় করা হয়নি। এটা ডেফিনেটলি মামলার রায় যেহেতু আমরা হাতে পাইনি, মামলার রায় হাতে পাওয়ার পর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে আপিল করে মহামান্য আপিল বিভাগে এই বিষয়গুলো এজিটেট করা হবে এবং মুভ করার সময় আশা করি যে মহামান্য আপিল বিভাগ ন্যায় বিচার করবেন সার্বিক
দিক থেকে। যে মানে বিএনপি এসালম গ্রুপকে ফেরত দেওয়ার ঝুঁকিটা নিচ্ছে কেন? মানে এর তো অর্থনৈতিক ঝুঁকি তো আছেই, মানে এরা কি আবার ব্যাংকটাকে লোকসানি ব্যাংকে পরিণত করবে কিনা, আর মানে রাজনৈতিক ভাবেও তো এটা বেশ মানে ইমেজ ধ্বংসকারী হতে পারে। এত কেলেঙ্কারি, এত সমালোচনা এই গ্রুপকে নিয়ে, এদের হাতেই আবার ব্যাংক ফেরত দিচ্ছে। ধন্যবাদ। আসলে কি ঠিক উত্তরটি এসালম কেন্দ্রিক নয়, এসালম কেন্দ্রিক নয়। এটার পিছনে তিনটি রাজনৈতিক শাসন আমলের একটা ইতিহাস আছে। সেটি হলো এই যে আওয়ামী লীগ আমল যখন 2009-এর পর উত্থানের দিকে চলে যেতে থাকলো, তারপর সেটা সে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু শেষ দিকে এটি দরবেশ যুগ গ্রাস করেছে। এটা আমি পত্রপত্রিকায় লিখেছি এবং দেখিয়েছি যে আওয়ামী লীগের পতনের একটি কারণ হচ্ছে তৃণমূল থেকে উঠে আসা একটি দল শেষ পর্যন্ত দরবেশ এবং গোয়েন্দাদের একটা পার্টিতে পরিণত হয়ে যায়, সেটা তার পতন। তো এখন এটা থেকে কি শিক্ষা নিলাম? ব্যাংকিং খাতটি ছিল সবচেয়ে বেশি বিপর্যস্ত আওয়ামী লীগের আমলে। অন্যান্য খাতের মধ্যে দিয়ে যেমন উন্নয়ন কিছু দেখা যাচ্ছে এবং কিছু দৃশ্যমান উন্নয়ন তো দেখা যাচ্ছে, কিছু অবকাঠামো নির্মিত হয়েছে, সেটি সত্যি, কিন্তু ব্যাংকিং খাতটা খুবই খারাপ অবস্থায় ছিল। এর পেছনে মানে আন্ডার দ্য কার্পেট লুকানো যে অনেকগুলো খেলাপি ছিল, সেটার জন্য রিডিফাইন করার, নতুন করে মধুর সংজ্ঞায়ন করা হয়েছিল সেটা। সে থেকে যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিল, অধ্যাপক ইউনূসের সরকার, তখন অধ্যাপক ইউনূসের সরকার প্রথম দিকে মোটামুটি বাংলাদেশকে একটা মানে রূপকথার রাজত্বে পরিণত করবে এরকম একটা স্বপ্ন আমাদের দেখিয়ে ফেলেছিল, এবং এই স্বপ্নে মানে আবাল বৃদ্ধ বনিতা সবাই বিগলিত হয়ে পড়েছিল, এবং আমিও তাদের একজন ছিলাম। আমিও বিগলিত হয়ে পড়েছিলাম যে এরকম একজন মানুষ, তারপরে নোবেল লরিয়েট, শান্তির দূত আসছেন, তিনি অর্থনীতির জাগরণ করবেন, এবং তিনি মুখে বলেছেন যে অর্থনীতি মজবুত করবেন। কোনো কাজে তিনি মজবুত করতে পারেননি। শেষ দিকে সেটা নিয়ে আরেকটা পর্বের আলোচনা হতে পারে, সবগুলিতে বিপর্যস্ত করে গেছেন। তবে একটি খাত আমি খুব কনসিস্টেন্টলি পত্রিকায় লিখেছি, বলেছি, একটি জায়গায় তার একটা ভালো কাজ ছিল, সেটা হলো গভর্নর নিয়োগ। কারণ এই প্রথমবার ডক্টর আতিউর রহমানের পর এই যে ডক্টর আহসান মনসুর এসেছিলেন, এটা হচ্ছে একটা জ্ঞান ভিত্তিক নির্বাচন, মানে জ্ঞান ভিত্তিক সিলেকশন, নেতৃত্ব দান। এবং আমি বলেছি যে যে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বটা বা কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বটা জ্ঞানী লোকের হাতে থাকতে হয়। এটা পৃথিবীর সব জায়গায় আছে। জ্ঞানী লোকের হাতে পড়লে দেশ বদলায়, যেমন মনমোহন সিং এর হাতে পড়ে ভারত বদলিয়েছে, মার্ক কার্নির হাতে পড়ে কানাডা বদলিয়েছে, বেন বার্নানকে হাতে পড়ে আমেরিকা বদলিয়েছে। পৃথিবীর সব জায়গায় এটা খুব এই দৃষ্টান্তটা হয়, কারণ এটা আপনি সার্জারি যদি করতে যান তাহলে সার্জনই লাগবে, ওখানে মানে গ্রামীণ বৈদ্য দিয়ে কাজ হবে না। তো এখন এই জায়গাটাতে ডক্টর ইউনূস যে উদ্যোগটা নিয়েছিলেন যে অনেকগুলো ইসলামী ধারার ব্যাংক এই 5টি 6টিকে একীভূত করে আনা দরকার, এবং এটি কিন্তু আমাদের অর্থনীতিবিদদের একটা দাবি ছিল যে বাংলাদেশ হ্যাজ বিন ওভার ব্যাংকড, আননেসেসারিলি ওভার ব্যাংক। যেমন আমি বলছি যে, যেমন ধরুন ভারতে প্রাইভেট ব্যাংক আছে 21টি, অথচ বাংলাদেশে আছে 43টি। এই প্রাইভেট ব্যাংকগুলো হলো লাইসেন্সের মতো যার যার মতো পারিবারিক ভিত্তিক দিয়ে দেওয়া। ভারত বাংলাদেশের চেয়ে 8 গুণ বড় অর্থনীতি, সেই অনুযায়ী তো বাংলাদেশের আসলে হওয়া উচিত 5-6টি ব্যাংক এরকম। মানে আমি সেটা এইভাবে রেশিও ধরে আসে না, কিন্তু ওভার ব্যাংক, এটা মানে অদ্ভুত ভাবে ওভার ব্যাংক। পাকিস্তানের তুলনায়, শ্রীলঙ্কার তুলনায় ওভার ব্যাংক হয়ে গিয়েছে। এটা পৃথিবীর কোনো সুস্থ ধারায় পড়ে না। সুতরাং সেই অর্থে মার্জারটা খুব এসেনশিয়াল ছিল, এবং একটা ইউনাইটেড ইসলামিক ব্যাংক এটা একটা ভালো কনসেপ্টই ছিল। নতুন সরকার, বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলো, তখন তারা তাদের ইশতেহার ভালো আছে, ভালো ভালো কথা, আমি ইশতেহার পড়েছি, এবং ওখানে ইলেকশন ম্যানিফেস্টো আছে, তাদের নিজস্ব দলেরও একটা ম্যানিফেস্টো আছে, মানে যেটা হলো 31 ধারা দফা, সেগুলোর মধ্যেও মেরিটোক্রেটিক সোসাইটি তারা করবে, এবং তারা সব জায়গায় হচ্ছে যে ব্যাংকিং অটোনমির কথাও সেখানে বলা আছে। এই দুটো ধারাই প্রথমেই ভঙ্গ করা হয়। বিএনপি প্রথম সারপ্রাইজটা দিয়েছে অর্থনৈতিক ধারায়, রাজনৈতিক ধারায় বলবো না, যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, ওটা রাজনীতিবিদরা বলবেন, ওই বিশ্লেষণ কতটুকু কোন দিকে যাবে। কিন্তু অর্থনৈতিক ধারায় বড় ভুলটা হয়ে গেল যে এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগের কোনো আলোচনাই হলো না। ফট করে একজন ব্যবসায়ীকে আনা হলো। ঠিক আছে, ব্যবসায়ী আসতে পারেন, ব্যবসার কিছু ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, যেমন এখানে গ্রিনস্প্যানেরও কিছু ব্যবসায়িক ধারণা ছিল, যিনি পরবর্তীতে সেন্ট্রাল ব্যাংক মানে ফেডারেল চেয়ার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের, কিন্তু এখানে তিনি নিজেই ঋণ খেলাপি। এখন আপনি মানে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা, এখন তিনি এসে মুক্তির কথা বলছেন। এখন এইটা করা হলো কেন? এই রাজনৈতিক অর্থনীতিটা হচ্ছে যে বর্তমান সরকার আসলে একটা বিপর্যয়ের মধ্যে আছে। এটা
এ যে দায়ী এটা না, সম্পূর্ণভাবে এই সরকার দায়ী নয়। এর আগে ইউনূস সরকার অবস্থাটাকে আরো ওয়ার্স করে দিয়ে গেছে। আওয়ামী লীগের শেষ দিকের আমলে কিছুটা আন্ডার দ্য কার্পেট ছিল, লুকানো, কিন্তু এই সমস্যাগুলো এক্সপোজ হয়েছে। বিএনপি যে কাজটা ভালো করতে পারতো সেটা হচ্ছে যে এই জিনিসগুলো খুব সত্যভাবে বলে যে আমি খুব একটা ফিসকাল ডেফিসিটের মধ্যে পড়ে গেছি। আসলে টানটা হচ্ছে ফিসকাল, ট্র্যাপটা হলো ফিসকাল ট্র্যাপ। এই ট্র্যাপটাকে আরো কলুষিত করে গেছেন অধ্যাপক ইউনূস, কারণ তিনি ওই যে শেষ দিকে পে স্কেল, তার নিজেরই নাম ঠিকানা নেই। এটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া এবং পার্মানেন্টলি পে স্কেল কিভাবে বাড়বে এরকম একটা সংস্কার করা যেতে পারে, ওটা না করে তিনি পে স্কেলের আগুনটা ধরিয়ে দিয়ে গেলেন। এখন এই সরকারের এই জন্য একটা 1 লক্ষ কোটি টাকার একটা ডেফিসিট পড়বে যদি পে স্কেল তারা বাস্তবায়ন করে। তাছাড়াও তাহলে তার মানে আপনি কি এই জায়গাটায় আসতে চাইছেন যে সরকারের আসলে টাকার টানাটানি, হ্যাঁ, এবং ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন থেকে শুরু করে নানা জায়গায়, যেহেতু এখন তো বাড়তি দামে জ্বালানিতে তেলও কিনতে হচ্ছে, তো হ্যাঁ। এই টাকার টানাটানি সামাল দিতে এখন ৮০,০০০ কোটি টাকার ৭.৫%-এ এসালমরা নিজেদের ব্যাংকগুলো নিজেরা নিয়ে নিতে পারবেন, তা দিয়ে কিছু টাকা আনার ব্যবস্থা করতে চাইছে সরকার। এত সরল, শুধুই সেজন্য? আর কোনো সুবিধা সরকারের চাওয়া পাওয়ার মধ্যে নাই? না, অবশ্যই আছে, অবশ্যই আছে, আমি সেটাই আসছি। কিন্তু এই জায়গাটা সরকার একটা বড় ঘাটতি আছে যেটা সে পূরণ করতে পারছে না। এবং সরাসরি এসালম না আসলে, কারণ এসালম এখন স্বীকৃত সিঙ্গাপুরের নাগরিক, সে অর্থে হয়তো তার কিছু রাজনৈতিক বাধা থাকবে বা বিরোধী দল হয়তো কথা তুলতে পারে, কিন্তু তার লোকজন এখানে যেন ফিরে পায়। অর্থাৎ সরকারের ব্যাংক খাত থেকে টাকা নিতে হবে। এখন ব্যাংক খাত থেকে যদি টাকা নিতে হয়, ইতিমধ্যে ব্যাংক খাত একটা ডেফিসিটের মধ্যে রয়ে গেছে, মানে 40%, প্রায় 40% ডিফেক্টো ডিফল্ট, যেখানে প্রায় 6 লক্ষ কোটি টাকার মতো এখানে ডিফেক্ট আছে, মানে শর্টফল আছে। এই জন্য সরকারের এই যে কম্প্রোমাইজ, এই যে বিজনেস ক্লাসের কাছে যে এই কম্প্রোমাইজটা, এবং তারা কিছুটা ফাইন্যান্স হয়তো করবে যদি ব্যাংকগুলোকে দাঁড় করাতে পারে, কিন্তু এটা দীর্ঘমেয়াদে একটা ব্যাধি সৃষ্টি করে রাখলো, যে ব্যাধি আওয়ামী লীগের পতনের একটা অন্যতম কারণ হলো, এবং যে ব্যাধিকে কিছুটা শুদ্ধ করার চেষ্টা করেছে ডক্টর ইউনূস, ডক্টর হাসান মনসুর, ইউনূস নন, তার স্রোতের বিপরীতে তিনি ছিলেন, কিছুটা উন্নয়ন করার চেষ্টা করেছেন। তো সেই জায়গাটার মধ্যে একটা বড় মাপের ঘাটতি হয়ে পড়লো এই জায়গাটা। এই জন্যই বিএনপি আসলে এই সুযোগটা দিতে চাইছে, কিন্তু এই সুযোগটা এক অর্থে ওই আওয়ামী লীগের আমলে দেওয়া যে ডিফল্ট নিয়ে মাত্র 5 ভাগ দিলেই আপনি ডিফল্ট না, এটাই যে এখানে বলছে যে 7.5 ভাগ টাকা দিয়ে তারা মালিকানাটা নেবে, তারপর তারা 2 বছর পর 10% ইন্টারেস্ট দিয়ে পরে বাকি মালিকানাটা নেবে আস্তে আস্তে। এখন এই 10% ইন্টারেস্ট দিবে কিনা, 2 বছরের মধ্যে দিতে পারবে কিনা, এগুলো কিন্তু হবে না, এরা দিতে পারবে না। না পারলে তখন বলবে যে বিশেষ আইনে তাদেরকে আবার আরো 5 বছর সময় বাড়িয়ে দেওয়া হবে, যেটা আমরা রিস্ট্রাকচারিং এর সময় দেখেছিলাম যে দরবেশরা একের পর এক 5 বছর 10 বছর এইভাবে ঋণকে নবায়িত করছেন। সুতরাং সেই জায়গাটা থেকে সরকারের মূলত ফিসকাল ট্র্যাপের এই ঝক্কিটা পোষানোর জন্য বাংলাদেশ ব্যাংকে একজন সাক্ষী গোপাল বসানো হয়েছে, এবং এই সাক্ষী গোপালের নেতৃত্বে আরো ব্যাংক সেই পূর্বের কুশীলবরাই আবার নতুন নাটক মঞ্চস্থ করতে আসছে ব্যবসায়ী। মানে আপনি যে প্র্যাকটিক্যাল সিচুয়েশনের কথা বললেন, সেটা কিন্তু অর্থমন্ত্রীও তার ব্যাখ্যা হিসেবে বলেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, যে ব্যাংকটা সচল রাখলে অর্থনৈতিক কার্যক্রম সচল থাকে, ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের কাজটা থাকে, ব্যাংক পুনর্গঠনের সুযোগ থাকলে ব্যাংকের সম্পদের প্রকৃত অর্থনৈতিক মূল্য সংরক্ষণ করা যায়, ইত্যাদি ইত্যাদি। আমি যেটা বুঝছি না, মানে এসালমদের জন্য তো পুরোটাই লাভ, বা এসালমের নামে যখন অন্য কেউ আসবেন তার জন্য তো পুরোটাই লাভ, কারণ তাদের ছিল লোকসানি ব্যাংক, সেই ব্যাংকের টাকা তারা সব লুটে পুটে নিয়ে গেছেন। এখন আবার ইউনূস সরকার সেখানে ৮০,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন, তার মাত্র 7.৫% দিয়ে আবার সে ব্যাংকটা পুরোটা তারা পেয়ে যাচ্ছেন। তাদের লাভটা আসলে অনেক গুণে আরো বেড়ে গেল কিনা এই পুরো ঘটনায়? হ্যাঁ, তাদের লাভটা শুধু এই লাভের কারণেই তাদের লাভ বাড়ে না, মানে ব্যাপারটা হচ্ছে এখানে একটা মেরিটোক্রেসির উল্টা দিকে যাওয়া হচ্ছে। সেটা হচ্ছে যে যেটা আমাদের সাজেশন আসে সেটার উল্টো দিকে যাওয়া হচ্ছে, অর্থনীতিবিদরা যা চিন্তা করছেন তার বিপরীতে যাওয়া হচ্ছে। এবং আপনি যে বললেন যে সেটা ব্যাংকগুলোকে সচল তো রাখতে আমরা সবসময় চাই, মানে কথাগুলো সুন্দর সুন্দর করে বললে ডক্টর ইউনূসকে কেউ অতিক্রম করতে পারবে না। কথা তো সুন্দর বলছেন, সচল রাখার তো একটা পদ্ধতি আছে। আপনি বলছেন যে দেশের মধ্যে যেমন একজন উপদেষ্টা অধ্যাপক ইউনূসের আমলে বলেছিলেন যে পদ্মা সেতু এই প্রবৃদ্ধি কমিয়ে দেয়।
এখন তিনি যদি একটা ব্যাখ্যা দিতেন যে বিড়ি খেলে জাতির জন্য উন্নতি হয়, কারণ বিড়ি খেলে আয়ু কমে যায়, আগে আগে মানুষ মরে যায়, খাদ্য সমস্যা কম হয়। ব্যাপারটা এইভাবে রাখলে যদি আমির খসরু মাহমুদ যদি এইভাবে যুক্তিতে দিতে চান তাহলে তো এটা ভুল হবে। আপনি ভ্রান্ত ভাবে একটা পচা আপেলকে সাধারণত বলে হয় বাস্কেটের থেকে বাইরে ফেলে দেওয়া ভালো, এটা কমে যাওয়া ভালো। সুতরাং এখানে আপনি ব্যাংকগুলো রাখছেন অতি ব্যাংক, মানে 61টা ব্যাংক বাংলাদেশের মতো একটা জায়গার মতো থাকছে। আমি পাবলিক ব্যাংকগুলোর কথা বাদ দিই। আরেকটা জিনিস এখানে লক্ষণীয় যে ভারতে দেখা যাচ্ছে যে ফরেন ব্যাংকস হচ্ছে 44, মানে তাদের প্রাইভেটের ব্যাংকের দ্বিগুণ তাদের চেয়ে বেশি। এটা মানে কি, তারা গ্লোবালাইজড ইকোনমি, আমাদের আছে মাত্র 9টি। তো এখানে আসলে ওই জায়গাগুলোতে আপনি বাড়ান, যদি আরো বিদেশি ব্যাংক আসে ওগুলোকে নিয়ে আসেন, এটা এফডিআই আসবে, আমাদের নতুন আইডিয়া আসবে, টেকনোলজি আসবে, এআই ফাইট করে কি করে ব্যাংকিং সেক্টর আসবে সেটা আসবে। এখন আপনি যাদেরকে নিয়ে দিচ্ছেন তাদের যে নীতিটা আগে রং নীতি হয়ে রয়েছে সেটার আন্ডারে দিচ্ছেন। যেমন ধরেন আওয়ামী লীগের শেষ দিকে করা হয়েছে ডিরেক্টরশিপ একটা অ্যাক্ট করা হয়েছে, এটাতে হলো আপন পরিবারের লোকজন নিয়ে দীর্ঘস্থায়ী এবং এক ধরনের লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত, তারা পারিবারিক ব্যাংকের পারিবারিকীকরণ, এটা আমরা শেষ দিকে বলেছি। এবং আওয়ামী লীগের আমলেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লেকচারের মধ্যে বলেছিলাম, তখন অনেকে অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু এই স্ট্রাকচারটা থেকে কিন্তু বিএনপি বের হলো না। এটাই তার জন্য কাল হতে পারে ভবিষ্যতে। তো বিএনপি বের হলো না। এখন কি মানে পরিস্থিতিটা এমন যে ধরেন 2024-এ কেউ বলছেন মানে এই মানে গণ অভ্যুত্থান, কেউ তো বলছেন বিপ্লব, তো এই বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা, এত মানে বড় ঘটনার পর সেই একই দিকে যদি যাত্রা হয়, তাহলে কি পরিস্থিতিটা অনেকটা এমন যে আসলে এই মানে ব্যাংক লুটপাটকারী বা এই অর্থনীতি যারা মানে একেবারে মানে ছিবড়ে করে চলে গেছেন, তাদের কাছ থেকে আসলে কোনো রক্ষার উপায় নাই? এরাই কখনো এসালম নামে, কখনো অন্য কোনো নামে, কারণ আপনি তো জানেন যে একেবারে বিএনপির শীর্ষ নেতা এসালমের এখন সব ব্যবসা চালাচ্ছেন, সে কথা কিন্তু 5ই আগস্টের পর থেকেই আছে। মানে এরাই চালাতে থাকবেন, এদের হাত থেকে মুক্তির কোনো উপায় নাই? না, এটা তো ওরকম লক্ষণ দেখা যাচ্ছে না। এটা হচ্ছে কি, অনেকটা একটা সিনেমা পদ্মাবতী, এটা নামে একটা মামলা হয়ে গেল, তখন ওই সিনেমাটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসলো পদ্মাবত, এরকম আর কি। ব্যাপারটা হচ্ছে যে ওই আপনি নাটকটা নামটা চেঞ্জ করে দিচ্ছেন, কিন্তু এখানে যে ফিয়ার ফ্যাক্টর, আমি বলছি যে ফিয়ার ফ্যাক্টর ব্যাংকিং এর ক্ষেত্রে, ফিয়ার ফ্যাক্টর কাদের? যারা পলিসি ক্রিটিক তাদের ফিয়ার ফ্যাক্টর, যারা তাকে সমালোচনা করবে তাদের একটা ফিয়ার ফ্যাক্টর, গভর্নমেন্টের মধ্যে ফিয়ার ফ্যাক্টর, কাস্টমারদের ফিয়ার ফ্যাক্টর মূলত, যে আরে ওই লোকই তো আবার আসছে, এই লোকগুলি যেগুলো যাদের কাছ থেকে আমি টাকা চেয়ে পাইনি, মেয়ের বিয়ের সময় আমি টাকা পাইনি, এই ফিয়ার ফ্যাক্টর। আমি একটা ছোট্ট গল্প বলছি, নাসিরউদ্দিন হোজ্জার, যে বাদশাহ একবার বললেন যে তুমি এত বুদ্ধি, তুমি এই আমার কাছে ছাগলটা নিয়ে যাও, 1 মাস পরে এর ওজন যদি ঠিক একই রাখতে পারো তাহলে তোমাকে আমি 1000 স্বর্ণমুদ্রা দেবো। তো ঠিক দেখা গেল যে 1 মাস পর হোজ্জা এটা নিয়ে গেলেন, নিয়ে যে 1 মাস পর আনলেন, ওজন একই রয়ে গেল। তো বলে আরে এটি কি ব্যাপারটা কি এখানে, ওকে খাওয়া দাওনি? বলে না, খাওয়া দিলে তো মরে যেত। খাওয়া দিয়েছি, কিন্তু ওকে বেঁধে রেখেছি বাঘের খাঁচার কাছে, তো ও ডরিয়ে মানে ভয়ের ওর আর ওজনই বাড়ে না। মানে ব্যাপারটা সেরকম যে আপনারা একই জিনিসকে ঘুরিয়ে ফিরে যদি রাখছেন তাহলে অর্থনীতির মধ্যে যারা কাস্টমার, ইনভেস্টর, তাদের তো একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে যাচ্ছে। এবং এরা যখন আসবে তখন আমরা চেয়েছিলাম যে নিউ জেনারেশন ইনভেস্টরটা হয়ে উঠুক, মানে নিউ জেনারেশন। যদিও যারা বিপ্লবী তারা শেষ দিকে নিজেদের পয়সা টয়সা অনেকে বাগিয়ে ফেলেছে, ওই লাইনে না, মানে আমরা নিউ এন্টারপ্রাইজ, স্টার্ট আপ, ক্যাপিটাল, এআই, টেকনোলজি, এই লাইনে নতুন, এই নতুন ছেলে মেয়েরা তো ব্যাংক লোন পাবে না তো, কারণ ওই পুরানো যদি অভিনেতারা থাকে তারা ভিন্ন নামে অভিনয় করবে, তারা সেভাবে আসবে। সুতরাং এই জায়গায় আমি যদি ইনভেস্টমেন্টের গ্রোথ না দেখি, এখন গ্রোথ রেট এসে ঠেকেছে 3%-এ, কম্পারেবল ইকোনমি ইন্ডিয়া এখন 7%-এর উপরে যাচ্ছে। পাকিস্তানের অবস্থা তো বাদই দিলাম, সেটা না হয় তারপরে অনেকে পাকিস্তানের কম্পারিজনটা ধরতে হয়, কিন্তু যেটাতে যে অর্থনীতিতে $42 বিলিয়ন আয় হয় ভিক্ষাবৃত্তি থেকে, আমাদের রেমিটেন্স হলো মাত্র $30 বিলিয়ন, তো সেই অর্থনীতির সাথে ওটা তুলনা চলে না। তারপরে ওদের জিডিপি গ্রোথ এত কমে যাচ্ছে যে এখন
কিন্তু মানে আপনি তো বললেন টাকার টানাটানি হলে সরকার কি করবে? মানে তহবিলে টাকা নাই, তাকে তো এরকম নানা উপায়ে মানে বেছে নিতেই হবে, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আমি বুঝি না টাকা পয়সা যদি বাংলাদেশে নাই, তাহলে এই এসালম বা কোনো কেউই বা এদের এত আগ্রহ কেন আবারও ব্যাংকগুলো ফেরত পেতে? মানে আর টাকা কোথায় নেবেন, কিভাবে, মানে আর কি রোজগার করবেন? দেখুন, বাংলাদেশের অর্থনীতিটা একটা ডিফেক্টিভ মানে ক্যাপিটাল স্ট্রাকচার। মানে এটা কারণটা হলো, পৃথিবীতে ধনীরা গড়ে উঠে, যেমন আমেরিকার ধনীরা গড়ে উঠে শেয়ার মার্কেট থেকে টাকা নেয়। শেয়ার মার্কেট থেকে টাকা নিলে একটা সুবিধা কি, ওই বছরে বছরে ওদের সামনে অ্যাকাউন্টেবল হতে হয়, মানুষগুলোর সামনে। আমাদের ব্যবসায়ীর ওই পথটাকে এবং রাজনীতিবিদরা সহায়তা করেছেন, এই পথটাকে নিয়েছেন ব্যাংকিং খাত থেকে। এখানে ওই রাম শাম যদু মধু, কাকিমা জেঠিমা নানি দাদি এরা সবাই টাকা পয়সা রাখেন। এদের টাকাটা যদি নিয়ে নেই, এরা তো বুঝতে পারেন না যে আমার টাকা নিয়ে গেছে এসালম, এটা তো ওরা বুঝতে পারে না। এই টাকাটা নিয়ে তারা বসে থাকে, তারা ট্যাক্স দেয় না, তখন তারা বাইরে পাচার করে। মানি লন্ডারিং, ডিফল্ট কালচার এন্ড ট্যাক্স ডজিং, এটা ট্রায়াঙ্গেল। এটাকে আমি বলেছিলাম যে শয়তানের ট্রায়াঙ্গেল, একটা মানে শয়তানের ত্রিভুজ, যেরকম বারমুদা ট্রায়াঙ্গেল থাকে সেরকম। তো এটা করে। এখন আমাদের এই ব্যাংকিং খাত, সরকার যদি টাকার অভাব থাকে, বারবার ব্যাংকিং খাতের উপর আক্রমণ হচ্ছে কেন? সরকারকে অন্যভাবে টাকা তাকে সংগ্রহ করে নিতে হবে। সরকারকে কিছু জায়গায় সাশ্রয় আনতে হবে, কিছু জায়গায়, সব জায়গায় কমিটমেন্ট। এখন ধরেন, হ্যাঁ, ওরা মেগা প্রজেক্ট একটা সামনে রাখুক, যে পদ্মা আরেকটা হবে, যমুনা আরেকটা হবে, এটা সামনে রাখতে হয়। মানুষের সামনে না রাখলে চলে না, এক। দ্বিতীয়ত, অর্থনীতির প্রবৃদ্ধি এতটাই কমে গেছে এখন, যদি বিগ ইনভেস্টমেন্ট না করা যায়, তাহলে অর্থনীতির অবকাঠামোজনিত যে একটা প্রবৃদ্ধি, সেটা আসবে না। সেটা ঠিক আছে, কিন্তু সরকারকে অ্যাকাউন্টেবল ওয়েতে চলতে হবে। সরকারকে এখন পে স্কেল করতে দেওয়া যাবে না। আমি জানি সরকারি যারা চাকরি করেন ওনারা এটা শোনা মাত্র আমাকে ফায়ার করতে চাইবেন বা ঘৃণা করবেন। আপনারা বুঝুন, যেখানে 370টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ওই মানুষগুলোকে আমি বলেছিলাম যে আগে প্রোভাইড করেন, ওই মানুষগুলোকে আগে প্রোভাইড করেন। চাকরি না পাওয়া একরকম কষ্ট, পেয়ে চলে যাওয়া আরো 10 গুণ বেশি কষ্টের ব্যাপার। তো ওটা করা হচ্ছে না। তো সরকারকে বাজেটকে সাশ্রয় করতে হবে, সব দিকে খুশি করলে তো এখন চলবে না, মানে এই সময়টা। সুতরাং সরকারের মিতব্যয়িতা বাড়াতে হবে। মিতব্যয়িতার লক্ষণ আমরা দেখছি না। মাননীয় প্রধানমন্ত্রী 2-1টা জায়গায় মিতব্যয়িতার দৃষ্টান্ত দিয়েছিলেন, যে আমি গাড়ি নেব না, এই নেব না, কিন্তু তার অন্যরা কেউই সেটি ফলো করছেন না। অনেক অপচয়গুলো আবার হচ্ছে। সেই জিনিসগুলো থেকে সরকারকে শক্ত একটা অবস্থানে আসতে হবে, এবং সরকারের এখনই, আগামী 2 বছরই শক্ত হওয়ার সময়। এখনই যদি তারা লুজ হয়, তাহলে তারা আবার ওই সমালোচনার বৃত্তে পড়ে যাবেন, এবং তখন মনে করবেন যে এরা ওই অমুকের দালাল, অমুকের দোসর, এই কথা বলা শুরু করবেন। প্রধানমন্ত্রী তো শক্ত হওয়ার কথা বলেছেন। হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের উত্তরে ঋণ খেলাপিদের যে তালিকা দিয়েছেন শীর্ষ 20, তার মধ্যেও কিন্তু আবার এই এসালম গ্রুপের নাম আছে। তো এখন যেভাবে চলছে, তাতে আপনার মনে হয় কিনা যে এই সরকার ঋণ খেলাপিদের বিষয়েও কোনো শক্ত হতে পারবে? আর অনেকে তো বলেন যে, এমনকি সাধারণের অনেকের ভেতরেও কিন্তু এই ধারণা আছে যে এত বেশি আর্থিক দুর্নীতির শাস্তি সাজা দিতে গেলে শেষ পর্যন্ত এই কারখানাগুলো বন্ধ হয়ে থাকে, শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে থাকে। মানে ধরেন ওই এসালম, বেক্সিমকো, এদেরই তো হাতে, বসুন্ধরা, এদেরই তো হাতে সব। তো ওই সূত্রটাও তো অনেকে প্রয়োগ করতে চান। আসলে কি, ফাইন্যান্সিয়াল যে কোর্ট, অর্থনীতিবিদ, ওনার নামটা ঠিক আমি খেয়াল করতে পারছি না, ওটাকে বলে প্রাতিষ্ঠানিক অর্থনীতিবিদ, এবং একজন হলো ড্যারেন অ্যাজেমোলো, উনি তো নোবেল প্রাইজ পেয়েছেন 2 বছর আগে। তো প্রতিষ্ঠানগুলোকে তো আসলে ঠিক করতে হবে, এবং আমরা বারবার সেই কথাগুলো বলেছি। তো আপনি বললেন যে হ্যাঁ, বিগ শর্টস আছে, এটা কিন্তু ইন্ডিয়াতেও আছে। কিন্তু ইন্ডিয়াতে থাকলেও ওই আদানি কখনো এমপি হতে চায় না, আম্বানি এমপি হতে চায় না, মন্ত্রী হতে চান না। এরা তো এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। মানে এই জায়গাগুলোতে ওই প্রশ্রয়টা বিএনপি কে সচেতন ভাবে দিতে হবে। যেমন দেখা গেল যে আওয়ামী লীগের শেষ আমলে একজন ঋণ অর্থ পাচারী এবং শেয়ার বাজার লুণ্ঠনকারীকে অর্থমন্ত্রী বানানো হলো, এবং একজন মানে পুরা মাত্রায় উনি শেয়ার বাজারও লুট করেছেন, ব্যাংক খাতও লুট করেছেন, তাকে ব্যক্তি খাতের বিশেষ উপদেষ্টা বানানো হলো। তো ওই জায়গাগুলোতে আমরা চেয়েছিলাম যে বিএনপি অন্তত শক্ত একটা ভূমিকা নিক। সেই জায়গাটায় তারা অর্থের অভাবে তারা নিচ্ছে না। তারা ফাইন্যান্সিয়াল কোর্টের মামলা, আমরা বলছি না কোর্টের মামলা মানে তাকে ফ্যাক্টরি জ্বালিয়ে দিতে হবে, ফ্যাক্টরি পুড়ে ফেলতে হবে, তাকে জেলে রাখতে হবে। মামলা তো চলতেই পারে, তাকে বাইরে দিতে হবে, তাকে কাজ করতে দিতে হবে, কাজ করার সুযোগ দিতে হবে। সেই জায়গাগুলো ফাইন্যান্সিয়াল লতে হবে। এবং আমি আপনাকে বলছি যে গত তত্ত্বাবধায়ক সরকার, তারা তো কোনো কিছুতেই বিস্ফোরণ ঘটাতে পারেনি, তারা মামলার সংখ্যায় বিস্ফোরণ ঘটিয়েছে। সুতরাং টিপিক্যাল কোর্ট যদি ফাইন্যান্সিয়াল লগুলি চালায়,
তাহলে বাংলাদেশ আগামী 5 বছরের মধ্যে একটা বিরাট ট্র্যাপের মধ্যে পড়বে। ফাইন্যান্সিয়াল কোর্ট শুড বি টোটালি সেপারেট। এটার আলাদা রানিং ব্যবস্থা থাকতে হবে, ডাইনামিজম থাকতে হবে এবং তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে, অবশ্যই তাদেরকে সুযোগ দিতে হবে। কিন্তু অলিগার্ক থাকবে, আমেরিকাতে অলিগার্কে ভরা, মানে আপনি সিলিকন ভ্যালিতে গেলে ভরা, কিন্তু এরা এমপি হয় না, মন্ত্রী হয় না, এদেরকে মাঝে মাঝে সংসদে ডেকে গ্রিল করা হয়, এদেরকে চিলুনি দেওয়া হয়। তো তাদেরকে মানে ওটা আমি ওই খারাপ অর্থে বলছি না, মানে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হয়। কিন্তু আমরা যদি ওই কাঠামোটাতে না যাই, ওদেরকে দিয়ে যদি গ্রাস করতে দেই, ওরাই এমপি মন্ত্রী হবে এবং এখনো বর্তমানে তাই। 54% মানুষই বোধ হয় ব্যবসায়ী, এবং তারা যখন দেখবে যে এই জিনিসগুলো আবার প্রশ্রয়প্রাপ্ত হয়, তখন হইলো ওই পুনর্মূষিক ভব, আবার ঘুরে ফিরে আমরা একই জায়গার মধ্যে আবার আসছি। এই জায়গাটা খুব সতর্কভাবে বিএনপিকে হ্যান্ডেল করতে হবে, তার কমিটমেন্ট গুলোকে খুব শক্তভাবে প্রমাণ করতে হবে, এবং মূলত অর্থ মন্ত্রণালয়কে পরিকল্পনা তো আলাদা করে ফেলা উচিত। আসলেই অর্থ মন্ত্রণালয় থেকে ব্যাংকিং খাতটাকে সম্পূর্ণ আলাদা করতে হবে, স্বাধীন, আলাদা নয়, মানে ওই অর্থে কাজের অর্থে আলাদা নয়, সম্পূর্ণ স্বাধীন সার্বভৌমভাবে চালাতে দিতে হবে। এই জায়গাটাতে আমি তাদের সততা এবং তাদের নিষ্ঠার একটু অভাব দেখতে পাচ্ছি। শেষ প্রশ্ন করব, অর্থনীতির অবস্থাটা আসলে কত খারাপ? অর্থনীতি মানে টাকা নাই সরকারের হাতে, এই বৈশ্বিক দুর্যোগ, বাংলাদেশে এই যে আবারও ব্যাংক খাতে অনিয়ম, এসব যদি চলতেই থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতিটা আসলে টিকে যে মানে একটা মানে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা বৈশ্বিক এই সংকটকালে। আর নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন আহসান এইচ মনসুর গভর্নর পদ থেকে তাকে যখন একরকমের বিতাড়িত করা হলো, তিনি স্পষ্টতই বলেছিলেন যে বিএনপি নতুন মানে তাদের রাজনৈতিক লোক বসাচ্ছে এই এসালমদের হাতে ব্যাংকগুলোকে ফেরত দেওয়ার জন্য। কাজে স্বাধীন করবার কোনো ইচ্ছা যে এই সরকারের নাই সেটা তো স্পষ্ট। এরকম একটা অবস্থায় অর্থনীতিকে আসলে এই আর্থিক সংকটে টিকিয়ে রাখা আরো বেশি মুশকিল হয়ে পড়তে পারে কিনা? অর্থনীতির কাজটা আসলে শুরু করতে হবে এই শেয়ার বাজার থেকে, স্টক মার্কেট থেকে। কারণ কি, এই স্টক মার্কেটের লুটেরারাই পরে ব্যাংক খাতে এসে আশ্রয় নিয়েছে। পরে এরা ব্যাংক খাতটাকে ইচ্ছা মতো লুট করেছে, কারণ এখানে অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আমি বলেছি, যারা আমানতকারী, আপনি জানেন না যে আপনি টাকাটা সঞ্চয় করেছেন, আপনি তোলার সময় আপনার একটা বিশেষ প্রয়োজনে চিকিৎসার সময় আপনার টাকাটা ফেরত পাবেন কিনা, এই ভয়টা তারা সৃষ্টি করে। এখন এটাতে এসে ভর করেছে, আর তারপর ভর করেছে বিদেশি মার্কেটে, অ্যাসেট মার্কেটে, তারাই এই টাকাটা অ্যাসেট মার্কেটে। সুতরাং আমি সরকারের যে জায়গাটায় দেখেছি, খুব তৈরি ঘড়ি দেখেছি ব্যাংকিং খাতটা, কিন্তু তার আগে যে তাদের স্টক মার্কেটটা দাঁড় করাতে হবে, এটা কিন্তু একটা ভালো মানে আমি মনে করি এই জিনিসটা তাদের সিরিয়াসলি নেওয়া উচিত। আর অর্থনীতির যে অবস্থাটা আমি বলছি,